হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কে কিউ ডেইলি ভিডিওতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকেই জিজ্ঞেস করেন যে রাশিয়াতে স্টুডেন্টরা আসার পর এখানে কী ধরনের চাকরি করতে পারবে, বা পড়াশোনার পাশাপাশি কোনো পার্ট টাইম জব করতে পারবে কিনা, বা বিজনেস করতে পারবে কিনা, অথবা যারা কাজের উদ্দেশ্যে আসতে চায় তারা এখানে কী ধরনের কাজ করতে পারবে। তো সেই ব্যাপারে আজকের ভিডিওটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, সবাই সাথে থাকুন। আর আমার সাথে আছে রাশিয়ারই একজন লোকাল রাশিয়ান, সে একটা এখানকার কোম্পানিতে চাকরি করে। তো আজকে সব কিছুই তার কাছ থেকে জানবো, একটা প্র্যাকটিক্যাল, একটা বাস্তব অভিজ্ঞতার জন্য। Hello. Hello. Здравствуйте. Здравствуйте. Как вас зовут? My name is Anastasia. Меня зовут Анастасия. Анастасия. Хорошо. Чем занимаетесь в Екатеринбурге? Я работаю экспертом по кофемашинам. তো আমার সাথে যে আছেন, তো ওর নাম হচ্ছে নাস্তিয়া এখানকার লোকাল আর কি। আমি যে শহরে থাকি এই শহরে তার জন্ম, এখানেই বেড়ে ওঠা। আর সে চাকরি করে একটা কোম্পানিতে, কফির কোম্পানিতে। Какая компания? DeLonghi. DeLonghi? Да, DeLonghi. А чем вы занимаетесь там? Эксперт по кофе. Эксперт кофе. Yes. Продаю кофемашины и помогаю людям с выбором. তো মোটামুটি বলতে গেলে বলা যায় যে একটা কফি কোম্পানিতে চাকরি করে, সেখানে মোটামুটি টেস্টার বা কফি এক্সপার্ট টাইপের ম্যানেজার, বা আমরা যেটা সহজ ভাষায় বলতে পারি সেরকম একটা কিছু। তো তার কাছেই মূলত জানবো যে রাশিয়াতে এখানকার চাকরির বাজার কেমন, বেতন কেমন, তো এই ডিটেলস নিয়ে। То если люди иностранец хочет приехать в Россию, какие работы они смогут тут делать? Официант, водитель в такси, повар, продавец, грузчик. Много профессий есть. তো ওকে জিজ্ঞেস করলাম যে যদি বিভিন্ন দেশের মানুষরা, ফরেনাররা যদি রাশিয়াতে আসতে চায় তাহলে কি ধরনের কাজ সাধারণত করতে পারবে। তো বলল যে আসলে মূলত মোটামুটি অনেক ধরনের কাজই আছে। তো এখানে যেমন ড্রাইভিং যারা জানে ভালো, তারা ড্রাইভিংয়ের কাজ করতে পারবে এখানে। আরও তারপরে সেলসম্যান হিসেবে কাজ করতে পারবে, বিভিন্ন কোম্পানিতে ম্যানেজার হিসেবেও কাজ করতে পারবে। তো মোটামুটি নানান ধরনের কাজ আছে এখানে। তো если студенты хотят работать, они смогут подработать, да? Да, например, утром до 2 часов дня вы учитесь в колледже, а с вечера вы можете работать спокойно. আর আরেকটা জিনিস জিজ্ঞেস করলাম যে যদি স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে আসে তাহলে পড়াশোনার পাশাপাশি তারা কোনো পার্ট টাইম জব করতে পারবে কিনা। তো বলল যে হ্যাঁ, স্টুডেন্টদের জন্য পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা যাবে। তো সকালে যদি ক্লাস থাকে তাহলে বিকালে সে পার্ট টাইম জব করতে পারবে, আর যদি বিকালে ক্লাস থাকে তাহলে সকালে সে করতে পারে। Сколько они может заработать примерно, если... Ну, среднестатистическую от 25 до 30 тысяч. তো জিজ্ঞেস করলাম যে যদি পার্ট টাইম জব করে তো একটা স্টুডেন্ট মোটামুটি মাসে কত ইনকাম করতে পারবে। বললো যে এটা ডিপেন্ড করে, তো মোটামুটি বাংলাদেশি টাকায় 20 থেকে 30 হাজার টাকাও ইনকাম করা সম্ভব। Если иностранец приехать сюда, да? Какие у них плюс-минус есть? Но минусы вообще для иностранцев это нужно, допустим, разрешение на работу, и нужно выучить русский язык, потому что без русского языка никак не работать. Вот. Да, понятно. তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জিজ্ঞেস করলাম যে যদি ফরেনাররা রাশিয়াতে আসে তাহলে তাদের কি ধরনের সুবিধা বা অসুবিধা থাকতে পারে। তো অসুবিধার কথাটা বললো, যেটা হচ্ছে যদি ফরেনাররা রাশিয়াতে আসে তাহলে তাদের প্রথমত হচ্ছে তাদের কাজের পারমিশন লাগবে, ওয়ার্ক পারমিটটা লাগবে। উইদাউট ওয়ার্ক পারমিট তারা কাজ করতে পারবে না। আর দ্বিতীয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা তাদের অবশ্যই মাস্ট জানতে হবে, কারণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া তারা এখানে ভালো কোনো কাজ করতে পারবে না। রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জানতে হবে, সো এটা একটা মাইনাস। আর প্লাস что-то есть? Плюс хорошая заработная плата, хорошие продукты в магазине, много одежды, что еще? Хорошие достопримечательности в России.
হুম। আর সুবিধা বললো যে ভালো বেতন মোটামুটি ভালোই থাকে, আর থাকা খাওয়া সবকিছু মোটামুটি সহজ এখানে সবকিছুই, আর যে কোনো খাবার দাবার এখানে পাওয়া যায়, আর জিনিসপত্রের দামও মোটামুটি কম। Продукты они недорогие, да? И да, недорогие продукты, одежда и так далее. То есть можно, в принципе, хорошо одеться и наесться. হুম। তো যেটা বললো যে এখানে জিনিসপত্রের দাম, খাওয়া দাওয়ার জিনিসপত্র বা কাপড় চোপড় মোটামুটি কম দামেই, তাই চাকরি বাকরি করে খাওয়া দাওয়ার পরে মোটামুটি ভালোভাবেই থাকা যাবে আর কি. Еще один вопрос. Если иностранец приедет сюда, они смогут какой-нибудь бизнес начать сюда? Да, если позволяют финансы, можно открыть маленький, допустим, ларек с овощами, шаурмой, либо, допустим, не знаю, девочкам ресницы, брови делать, или одежду, допустим, маленький магазин. Вполне возможно, если есть деньги. তো একটা গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে যে যদি ফরেনাররা আসে রাশিয়াতে, তারা কি কোনো বিজনেস এখানে এস্টাবলিশ করতে পারবে কিনা। তো বলল যেটা যদি তাদের ইচ্ছা থাকে এবং টাকা পয়সা থাকে, তাহলে ছোটোখাটো বিজনেস শুরু করতে পারবে। যেমন বিভিন্ন কিওস্ক, রাস্তার পাশে দোকান কিওস্ক দিতে পারে, এটা বিভিন্ন ধরনের ফল সবজি এই ধরনের কিওস্ক দিতে পারে, অথবা শর্মা বিভিন্ন ধরনের বেকারি টাইপের বিভিন্ন কিছু দিতে পারে, অথবা এইসব ম্যানিকিউর পেডিকিউর ফর গার্লস, মানে কোনো সেলুন টাইপের, মেয়েদের পার্লার টাইপের দেওয়া যেতে পারে আর কি. Жить как в России? Тут жить квартиры, либо как дорого или как? Ну, вообще в России как бы лучше жить в квартире, потому что за городом это нужна машина, и там дороже выходит как бы сам дом. То есть лучше, конечно, всего жить в квартире, рядом есть автобусы, метро и так далее. তো একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে এখানে থাকার ব্যবস্থাটা কি বা কিরকম। বলছে শহরে থাকাটাই ভালো, যেখানে চাকরি করে বা কাজ করে সেখানে আশেপাশে বাসা ভাড়া নেওয়াটাই বেটার, কারণ এখানকার শহরের ভিতরে ট্রান্সপোর্টেশন খুবই ভালো, মেট্রো, ট্রাম, বাস সব কিছুই পাওয়া যাবে, আর এটা খুব বেশি এক্সপেন্সিভও না। বাসা ভাড়াও মোটামুটি сколько, например, квартира будет средний? Однокомнатная. Да. Где-то 20-25 тысяч. তো জিজ্ঞেস করলাম যে ছোটখাটো যদি এক রুমের কোনো বাসা ভাড়া হয় বা কিরকম হয় শহরের ভিতরে, মিনিমাম 20-25 হাজার এক রুমের পড়ে যাবে আর কি। তো আরো বড় বাসা নিলে বড় পড়বে, তো 50-60 হাজার হলে 2 রুমে 3 রুমের নেওয়া হবে এরকম আর কি। আরেকটা জিনিস বললো যে যদি একদম গ্রাম এলাকায় থাকে, শহর থেকে মোটামুটি দূরে, তাহলে তখন একটু কম দামের বাসা ভাড়া পাওয়া যাবে, কিন্তু ওখান থেকে ট্রান্সপোর্টেশনটা আবার একটু খারাপ, ওখান থেকে হয় ট্যাক্সিতে আসতে হবে, নয় নিজের গাড়ি থাকতে হবে, তাহলেই আসা যায়। Так, что у них должна узнать перед ехать? О погоде или что-нибудь? В России очень холодно зимой, то есть может быть температура минус 35 градусов, то есть это очень холодно. Но для россиян это вполне нормально, поэтому прежде чем поехать в Россию, нужно много-много теплых вещей. Правильно, согласен. তো আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে যদি ফরেনাররা রাশিয়াতে আসতে চায়, তাহলে কোন জিনিসটা সম্পর্কে সবচেয়ে বেশি কনসার্ন হতে হবে। তো যেটা জানাইলো যে রাশিয়া কিন্তু শীতের মধ্যে অনেক ঠান্ডা, শীতের মধ্যে -35 পর্যন্ত চলে যায়, তো অত্যাধিক ঠান্ডা। তো এরকম ঠান্ডার মধ্যে আসার জন্য ভালো গরম কাপড় চোপড় নিয়ে আসতে হবে বা ওইরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মাইনাস। Летом какой погода? Ну, бывает по-разному, бывает и плюс 20 холодно, бывает и плюс 37, то есть... Разная погода, да, то есть, конечно, лучше, когда 25-27 градусов, это самое то. আর সামারে কিন্তু মোটামুটি ভালোই টেম্পারেচার থাকে এখানে, তো মাঝে মধ্যে +20 অথবা 30 পর্যন্ত চলে যায়। তো সামার হলেও যদি বৃষ্টি টিষ্টি হয় তখন কিন্তু আবার একটু ঠান্ডা পড়ে যায়, হঠাৎই টেম্পারেচার এখানে চেঞ্জ হয়, কাজে টেম্পারেচার এখানে খুব দ্রুতই আপ ডাউন করে রাশিয়াতে. Какие еда можно возможности получать и русские еды это обычно? Самая русская еда — это суп-борщ, салат оливье, то есть это прям, или селедка под шубой, это русское национальное блюдо.
Что? Слутка пашибе? Селедка, фиш, potato, Ага. майонез соус, все. Это салат. Салат, yes. Свекла. Ага. Это вкусно. I like it. হুম। তো জিজ্ঞেস করলাম যে রাশিয়াতে কি ধরনের খাবার সাধারণত তারা খায়, তো বললো যে স্যুপটা খুব বেশি খায় এরা, স্যুপ আর সালাদ এটা মূলত ওরা বেশি খায়। তো স্যুপের মধ্যে বোর্শ নামে একটা স্যুপ আছে, এই বোর্শ স্যুপটা খুবই ফেমাস এখানে। আর বিভিন্ন ধরনের স্যুপ, ও যেটা স্পেশালি বললো একটা স্যুপের কথা যেটা হচ্ছে ফিশ অ্যান্ড বিটরুট, রাইট, পটেটো, আলু আর হচ্ছে মায়োনেজ, তা Yes, майонез. 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 Соус. Yes, морковь. হুম। Получается, селедка, Какие салаты есть, названия? оливье, Оливье. селедка под шубой, мимоза, крабовый салат. হুম। তো রাশিয়াতে মূলত অনেক ধরনের সালাদ আছে এখানে, অলিভিয়া, মিমোজা, Мимоза, фиш салат, Fish мимоза, салат. селедка под шубой, фиш салат, крабовые палочки. Мгм. И у вас какие главные блюда в России? На новогоднем столе у нас всегда оливье, селедка под шубой и крабовый салат. হুম। তো নিউ ইয়ারে বললো যে নিউ ইয়ারের দিকে এরা এদের প্রধান যে টেবিলে থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সালাদ থাকতে হবে। অলিভিয়া নামের একটা সালাদ আছে সেখানে, আর ইস্টো অলিভিয়া там что добавить? Карто, потейто, эг, колбаса или курица, не помню, морковь, হুম। майонез, cucumber. হুম। তো সেটা আসলে বিভিন্ন ধরনের সালাদ আছে এখানে, মূলত সালাদই খায় আর স্যুপটা বেশি রাশিয়ানরা খায়। তবে আমরা বাঙালিদের জন্য এখানে কি ধরনের খাবার আছে, মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে, বিভিন্ন ধরনের সবজি, আলু, টমেটো, শসা, গাজর সবই পাওয়া যায় এখানে মোটামুটি। আমরা যারা বাঙালি, আমাদের বাঙালি স্টাইলে আমরা রান্না করে খেতে পারবো। চাউলও পাওয়া যাবে, চাউল খুবই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে চাউল পাওয়া যায়, আটা পাওয়া যায়, কিন্তু দেশি মাছ, দেশি ফল এগুলো পাওয়া যাবে না, এটাই হচ্ছে কথা এখানে। রাশিয়াতে আমাদের দেশি জিনিস এখানে খুবই কম পাওয়া যায়। তো সেটাই তো মূলত রাশিয়া মোটামুটি কাজের জন্য, পড়াশোনার জন্য খুবই ভালো জায়গা। বর্তমানে অনেক সুযোগ সুবিধায় আছে, পাশাপাশি স্টুডেন্টরাও পাশাপাশি কাজ করতে পারবে, আর কেউ যদি শুধুমাত্র কাজের জন্য আসতে চায় আসতে পারবে। তবে প্রধান যেটা হচ্ছে আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা খুবই ভালোভাবে জানতে হবে, আর ওয়ার্ক পারমিটটা তো অবশ্যই থাকতে হবে এখানে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও মানুষ দেখতে পারে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকেই হয়তো আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দেন, তো অধিকাংশ সময় আমি হোয়াটসঅ্যাপে ফোনটা ধরতে পারি না, ইউজ করতে পারি না। তো কমেন্ট করলে আমার জন্য একটু ভালো হয়, কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।